বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে যে আসলে বাংলাদেশ কিন্তু কিছু কিছু টিমের সঙ্গেই আসলে যেতে কিছু কিছু বেছে বেছে টিম আছে, সেই টিমগুলোর সঙ্গেই বাংলাদেশ যেতে। যেমন নেদারল্যান্ড, আফগানিস্তান, শ্রীলঙ্কা, আপনার জিম্বাবুয়ে। তো এই বেছে বেছে টিমের সাথে জেতা আর কতদিন? বাংলাদেশের এই খেলাটা দেখলে পরে আমার খুবই বিরক্ত লাগে যে বেছে বেছে টিমগুলোর সাথেই যেতে। আপনি দেখে থাকবেন যে আমরা জানি যে টিমগুলোর সাথে জিতবে, ঠিক ওই টিমগুলোর সাথেই জিতে, বাকি টিমের সাথে আর জিততে পারে না। আপনারা দেখে থাকবেন যে আমরা যেভাবে সেমিফাইনালে পাকিস্তানের সাথে হেরেছি, পাকিস্তানে কিন্তু নিজের মাঠে ঠিকই আমরা ওর সাথে সিরিজ জিতলাম, অথচ একটি যখন দুবাই খেলা হচ্ছে তখন কিন্তু আসলে যেই খেলাটা সেমিফাইনাল সেই খেলাটাই হেরে গেলাম। গতকাল আসলে যেইভাবে আফগানিস্তানকে হারালেন, বাংলাদেশের শুরুটা দুর্দান্ত ছিল। বাংলাদেশ যেভাবে আফগানিস্তানকে 151 রানে আটকে দিলেন, সেই তারপরে যখন বাংলাদেশ আবার যখন ব্যাটিং করতে করতে গেলেন, তো তখন কিন্তু আসলে মোটামুটি বোঝাই যাচ্ছিল যে বাংলাদেশ খুব অনায়াসে জিতবে এবং খুব আরামে জিতবে। যখন বাংলাদেশ আসলে শুরু থেকে যখন ব্যাট করছিলেন পারভেজ জীবন এবং তানজিদ তামিম, পারভেজ জীবন যখন দুইটা মোহাম্মদ নবীর ওভারে দুইটা ইজি ক্যাচ মিস করলো, তারা দুইটা লাইভ পাওয়ার পরে আসলে তিনি কিন্তু শেষে আমি ভেবেছিলাম হয়তো ফিনিশিং দেবে, একদম ফিনিশিং দিয়ে খেলাটা শেষ করবে, কিন্তু না, তিনি কিন্তু আউট হয়ে গেলেন। সবচেয়ে বড় ব্যাপার, যখন 108 রান তখনও বাংলাদেশ শূন্য শূন্য উইকেট, রানের টার্গেটটা ছিল মাত্র 152। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের রান লাগতো আর মাত্র অল্প কিছু, 108 রান অলরেডি হয়ে গেছে। সেক্ষেত্রে 0 রান, এখনো 9 ওভার বাকি। সেই ক্ষেত্রে আর কতটা উইকেট পড়লে আসলে বাংলাদেশের জন্য ভালো হবে এটা বোঝা মুশকিল ছিল গতকালের ম্যাচটায়। আপনারা দেখে থাকবেন যে 108 রানে তখন 0 উইকেট, তারপরে ঠিক 118 রানে মোট 6 উইকেট। এই 10 রানে মাত্র 6টা উইকেট ফেলে আসলে মানে কি বোঝাতে চাইলেন আসলে বাংলাদেশের এই খেলাটা আমার কাছে খুবই অদ্ভুত লাগে। যখন অল্প রান বল আছে, অল্প বলে বেশি রান, তখন হিসাবটা আলাদা, কিন্তু যখন বলও আছে রানও অল্প, তখন কিন্তু হিসাবটা কিন্তু একদম ভিন্ন। একদম এই মোহাম্মদ নবী এবং রশিদ খানকে খেলার মতো ব্যাটিং আসলে বাংলাদেশে তৈরি হয়নি বললে চলে। গতকাল আসলে বাংলাদেশের এই ব্যাটিংটা দেখে আসলে মনে হচ্ছিল যে রশিদ খানের বল খুবই কঠিন, খেলায় যাচ্ছে না, ব্যাপারটা এরকম ছিল না। নিজেরাই আসলে ধরা খেয়ে আসলে নিজের ব্যাট চালাতে গিয়ে এবং রশিদ খানকে বুঝতে না পারার ফলে আসলে উইকেটগুলো গেল। তো সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের দীর্ঘদিন ধরে একটা খেলা দেখছি, যে সেই খেলাটা হচ্ছে বাংলাদেশ কিছু কিছু টিম আছে, সে যেই টিমগুলোকে বেছে বেছে আসলে বাংলাদেশ যেতে, তাছাড়া বাকি ম্যাচগুলো আপনি দেখে থাকবেন হয়তো সিরিজে যেতে, কিন্তু কোনো টুর্নামেন্টে আপনি দেখে থাকবেন যে বড় কোনো ম্যাচ, বড় কোনো টুর্নামেন্ট হলে সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশ জয়লাভ করতে পারে না। আপনি দেখে থাকবেন সেই বেছে বেছে আফগানিস্তান, সেই বেছে বেছে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, হংকং, নেদারল্যান্ড, এমন টিম পেলেই আসলে বাংলাদেশ জিততে পারে। ব্যাপারটা কিন্তু দীর্ঘদিন ধরেই চলছে। তো পাকিস্তানকে আপনারা যেভাবে হারিয়েছিলাম সিরিজে, সেই ক্ষেত্রে কিন্তু সেমিফাইনালে হারানো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল, কিন্তু ওই যে বেছে বেছে জেতার যে লাভগুলো বড়, আপনি দেখে থাকবেন যে আফগানিস্তানের যে টিমটা, এখনকার বর্তমান আফগানিস্তান টিমটা প্রায় 9 থেকে 8টা প্লেয়ার আইপিএলে খেলে। এই আফগানিস্তানের প্লেয়ার, সেইখানে মোহাম্মদ নবী এবং রশিদ খানের মতো একদম ওয়ার্ল্ড ক্লাস বোলার আছে। সেই বোলিংদেরকে খেলে আমরা আসলে জিতি, তাদের সঙ্গে আমরা জিততে কোনো অসুবিধা হয় না। যদিও গতকালের ম্যাচটা আসলে খুব অসুবিধায় পড়ে গিয়েছিলাম, কিন্তু আসলে আফগানিস্তানকে আমরা হারাতেই পারি, এই যে অভিজ্ঞতাটা আমরা যে হারাতে জানি, ব্যাস এতটুকুই। তাছাড়া কিন্তু আপনি দেখে থাকবেন যে পাকিস্তানের এখন বর্তমান যে টিম, আফগানিস্তানের যে বর্তমান টিম, সেই তুলনামূলক আফগানিস্তানের টিমটা অনেক বেশি ভালো, কিন্তু আমরা ওই আফগানিস্তানকেই হারাতে পারি, কিন্তু পাকিস্তানকে নয়। আপনার দেখেন শ্রীলঙ্কা কিন্তু পাকিস্তানের থেকে অনেক ভালো টিম এখন বর্তমানে যে টিমটা আছে, অথচ আমরা শ্রীলঙ্কাকে হারাতে পারি কিন্তু ওই পাকিস্তানকে হারাতে পারি না। এইটা কেন হয়? এইটা কেন কোনো টিম, মানে টিম অনুযায়ী আমরা যদি খেলি, আসলে যে আমরা নাম অনুযায়ী খেলি, দেশের নাম আফগানিস্তান, তাকে হারাতে পারবো। ভিতরে কোন প্লেয়ার আছে বা কেমন খেলে বা কেমন বোলিং করে, ওইটা কোনো বিষয় না। পাকিস্তান নাম শুনলেই বাংলাদেশের মনে হয় যে আসলে হাঁটু কাঁপা শুরু করে, ব্যাপারটা এইরকম। ইন্ডিয়ার নাম শুনলেই হাঁটু কাঁপা শুরু করে, ব্যাপারটা এইরকম। ভেতরে কেমন প্লেয়ার আছে, কে খেলছে বা কে খেলছে না, ওয়ার্ল্ড ক্লাস খেলোয়াড় আছে কি নাই, সেটা কোনো বড় কথা না। কিন্তু ওই যে আফগানিস্তান, জিম্বাবুয়ে, নেদারল্যান্ড, এদের নাম শুনলেও হয়তো বাংলাদেশের অর্ধেক জেতা হয়ে যায়, ব্যাপারটা এইরকম। কিন্তু ওই একই ফল বড় টিমদের সঙ্গেও তাই। যখন ইন্ডিয়া পাকিস্তানের নাম শুনছে তখন আসলে বাংলাদেশের অর্ধেক হেরে যাওয়া হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখান থেকে বাংলাদেশের অবশ্যই বেরিয়ে আসা উচিত। আর টিম ম্যানেজমেন্টের বোকামি আমি মনে করি যে খুবই দুর্বলতা টিম ম্যানেজমেন্ট।
আপনার হুটহাট করে আসলে ক্যাপ্টেন চেঞ্জ করা আসলে এইটা খুবই বেমানান দেখায়। আপনি দেখে থাকবেন যে বাংলাদেশের হুট করে যে কেউ আসলে আপনার ক্যাপ্টেন্সি দিয়ে দেয়, হুট করে যে কেউ ক্যাপ্টেন্সি নিয়ে নিক, এটা আসলে ঠিক না। আপনি দীর্ঘদিন ধরে দেখবেন যে বাংলাদেশের প্রায় মানে ক্যাপ্টেন্সি এতটা চেঞ্জ হয়েছে আসলে, মানে বাংলাদেশের কোনো পরিবর্তন সেই অনুযায়ী আসলে কোনো পরিবর্তন আসে নাই। তো আমরা দেখে থাকবো যে শুরু থেকে আমরা খেলা দেখতাম, আফতাব আহমেদ, আশরাফুল যারা খেলতো তখন ওই টাইমে হাবিবুল বাশার যখন ক্যাপ্টেন্সি করতো তখন কিন্তু টানা হাবিবুল বাশার ক্যাপ্টেন্সি করতো, মাশরাফি থাকাকালে টানা মাশরাফি করতো। এমন আসলে বাংলাদেশের এখন বর্তমানের অবস্থা, কখনো নুরুল হাসান সোহান, কখনো ইয়াসির রাব্বি, কখনো লিটন দাস, কখনো জাকির আলী অনিক, কখনো নাজমুল হাসান শান্ত, কখনো মেহেদি মিরাজ, কখনো আবার ওই সৌম্য সরকার। তো আসলে এই যে পরিবর্তনে ক্যাপ্টেন্সি মনে হচ্ছে হাতের মোয়া, যখন যে খুশি ক্যাপ্টেন্সি পাওয়ার জন্য যে ন্যূনতম যোগ্যতা লাগে, ক্যাপ্টেন্সি মানে যাকে তাকে যে দেওয়া যায় না, এটা আসলে বাংলাদেশের কাছে মনে হয় এটা আসলে প্রমাণ করার কিছু মনে হয় না যে মানে ক্যাপ্টেন্সি আসলে হাতের মোয়া, যাকে খুশি তাকে দেওয়াই যায়। ক্যাপ্টেন্সি পাওয়ার জন্য যে ন্যূনতম যেই যোগ্যতাটুকু দরকার, যেই এক্সপিরিয়েন্স দরকার, সেই এক্সপিরিয়েন্স আছে কিনা ওই প্লেয়ারটার মধ্যে, সেইটা আসলে কিন্তু বাংলাদেশ কখনোই লক্ষ্য করে না। এটার জন্যই আসলে বাংলাদেশের আরও ক্রিকেটের অধপতন দিন দিন আসলে বেড়েই চলেছে। আপনারা দেখে থাকবেন যে ক্রিকেটের যদি আমরা ভালো বুঝতাম, ভালো চাইতাম, সেই ক্ষেত্রে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে এই যে তামিম ইকবাল যে বিসিবির প্রধান, তিনি কিন্তু দাঁড়াতে চেয়েছিলেন, এখন কিন্তু তিনি প্রত্যাহার করে নিয়েছেন। হয়তো ভিতরে এর মধ্যে অনেক কারণ আছে, কারণ অকারণ ছাড়া একজন মানুষ যখন দাঁড়াতে চায় অবশ্যই দাঁড়ানোর জন্যই তার হচ্ছে এই প্রচার করে। তো সেই ক্ষেত্রে যখন আবার সেটা উঠাইয়া নেয়, এটার মধ্যে অবশ্যই কারণ আছে। তামিম ইকবাল দেখে থাকবেন যে আসলে বিসিবির প্রধান হওয়ার মতো যোগ্যতা আমি মনে করি। সেই ক্ষেত্রে আসলে তামিম ইকবালকে এই যে তার বিসিবি প্রধানের যেই নির্বাচন হওয়ার কথা আছে, সেখান থেকে কিন্তু তিনি তার নাম প্রত্যাহার করে নিয়েছেন। এটা অবশ্যই ভেতরের অনেক খেল আছে যেটা আমরা সাধারণ মানুষ বুঝতেও পারবো না। তো সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশ ক্রিকেটের যদি অবশ্যই ভালো চায় বা ক্রিকেটের ভালো করতে চায়, অবশ্যই গোড়া থেকে তাদেরকে আসলে সেই ম্যানেজমেন্টটা করতে হবে, ভিত্তিটা তৈরি করতে হবে। তো আসলে বাংলাদেশের এই ভিত্তিটা আসলে কবে তৈরি হবে আর কবে আমরা এই যে বড় টিম দেখে হেরে যাওয়ার যে প্রবণতা, এখান থেকে বের হয়ে আসবো, এটা আসলে অনেক সময় লাগবে আমার মনে হয়, বা খুব কাছেই রয়েছে। তো আসলে এখান থেকে বের হয়ে আসতে একটা ধরেন যে একটা ধাক্কা লাগবে, একটা ভালো ক্যাপ্টেন্সি লাগবে, একটা ভালো টিম ম্যানেজমেন্ট লাগবে, একটা ভালো নির্বাচক লাগবে ওই বিসিবির প্রধানের। তো সেই ক্ষেত্রে সেখান থেকে আমরা বের হয়ে আসতে হলে অবশ্যই অনেক পরিবর্তন করতে হবে, অনেক মেন্টালিটি আসলে স্ট্রং করতে হবে, তবেই আসলে আমরা বাংলাদেশ ভালো খেলবো। এই যে এশিয়া কাপে আমরা খুব সহজভাবে পাকিস্তান কাছে হেরে গেলাম, এটা মেনে নেওয়া খুব কঠিন ছিল, এবং সামনে আসলে টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ভালো করবো। শুভকামনা বাংলাদেশ টিম টাইগারের।